আসসালামু আলাইকুম বড়মা কলেজের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি বাড়িতে থেকেই সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয়ই জানো, বর্তমান পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে আমাদের অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের সংখ্যাও বৃদ্ধি করতে হচ্ছে। তৃতীয় ধাপের রুটিন অনুযায়ী আজকের প্রথম অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সাথে থেকে আজকের আলোচ্য বিষয়টি খুব গুরুত্ব সহকারে অনুধাবন করতে পারবে। আজকের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের নতুন একটি বিষয় নিয়ে আমি আছি মোহাম্মদ তাবুল মনসুর, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, বড়মা কলেজ, বড়মা চন্দনের, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয়টি হলো লেকচার ৭, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, প্রথম পত্র, অধ্যায় ৮, মূলধন বাজেট ও বিনিয়োগ সিদ্ধান্ত, এবং আমাদের আজকের পাঠটি হলো ৪। কারণ আমি ধাপে ধাপে এই অষ্টম অধ্যায়ের পূর্বের ৩টি লেকচারের মাধ্যমে, ৩টি পার্টের মাধ্যমে মোটামুটি এনপিভি, পিবিপি এবং গড় মুনাফার হার আমরা শেষ করছি। তো আশা করছি আজকের লেকচারের মাধ্যমে এই অষ্টম অধ্যায়টি আমরা শেষ করতে পারবো। এবং আজকের লেকচারের মধ্য দিয়ে আমি চেষ্টা করব একটা অঙ্কের মাধ্যমে কিভাবে একেধারে পিবিপি অর্থাৎ পরিশোধকাল, পেইব্যাক সময়, এনপিভি এবং গড় মুনাফার হার এবং আইআরআর কিভাবে আমরা নির্ণয় করব সেই বিষয়ে আলোকপাত করব। আশা করি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লেকচারটি শ্রবণ করে আজকের বিষয়টি আয়ত্ত করার চেষ্টা করবে। তো প্রথমে শিক্ষণ ফলটা দেখে নিই। আজকের লেকচারটি শেষে তোমরা যা যা শিখতে পারবে: আইআরআর সম্পর্কে জানতে পারবে, বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে আইআরআর এর সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবে, আইআরআর এর গাণিতিক সমস্যা সমাধানের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করতে পারবে, আইআরআর সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধানের উপায়সমূহ সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি আন্ত আয়ের হার বা আইআরআরটা কি। আমরা জানি আন্ত আয়ের হার বা আইআরআর কে অভ্যন্তরীণ আয়ের হারও বলা হয়। অর্থাৎ এটা যদি আমরা এটাকে পুনরূপ করি, আইআরআর কে ইন্টারনাল রেট অফ রিটার্ন বলা হয়, অর্থাৎ আন্ত আয়ের হার বা অভ্যন্তরীণ আয়ের হার। তো এটা কি জিনিস, এটা কাকে বলে আমরা একটু দেখে নিই। যে মূলধন ব্যয় বা বাট্টার হারের মাধ্যমে ভবিষ্যৎ আন্তঃপ্রবাহগুলোর বর্তমান প্রারম্ভিক বিনিয়োগের সমান হয়, তাই হচ্ছে আন্ত আয়ের হার। অন্যভাবে বলা যায়, যে বাট্টার হারে নিট বর্তমান মূল্য বা এনপিভি শূন্য হয়, সেই বাট্টার হারকে আন্ত আয়ের হার বা আইআরআর বলে। অর্থাৎ যে মূলধন ব্যয় এমন একটা বাট্টার হার, যে বাট্টার হারের মাধ্যমে ভবিষ্যতে যে আন্তঃপ্রবাহগুলো হবে, যেটা আমরা এনসিও বলি অথবা প্রাথমিক বিনিয়োগ বলি, এই বিনিয়োগের সমান হবে, তাকে আমরা আন্ত আয়ের হার বলবো। অর্থাৎ এমন একটা জায়গায় এনপিভিটা যে বাট্টার হারে বাট্টাকরণ করলে ভবিষ্যৎ আন্তঃপ্রবাহগুলো অথবা এনপিভি গুলো শূন্য হবে, সেই বাট্টার হারকে আমরা আইআরআর বলবো।
এখানে চিত্রে দেখাচ্ছি, এখানে আইআরআর নির্ধারিত হয়েছে, এখানে ধনাত্মক, উপরের দিকে এখানে ঋণাত্মক, এমন একটা বিন্দু এখানে চিহ্নিত হবে যেখানে এনপিভি একদম এখানে হরিজন্টাল এক্সেল যেটাকে বলা হয়, এটা আমাদের চিহ্নিত হবে আইআরআর। তো আইআরআরটা নির্ণয় করা হয় আসলে সূত্রের মাধ্যমে। এটা স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা আইআরআর নির্ণয় করার কৌশল আমরা শিখব অঙ্কের মাধ্যমে। তার আগে আমরা দেখে নিই এটার অর্থাৎ আন্তঃআয়ের হারের সুবিধা ও অসুবিধা কি আমরা দেখে নিব। প্রথমে সুবিধাসমূহ দেখে নিচ্ছি। এই পদ্ধতিতে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়, টাইম ভ্যালু মানি এখানে বিবেচনা করা হয়। বিনিয়োগের সর্বাধিক কত হারে মুনাফা হবে তা এতে জানা যায়। সব নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহগুলোকে এখানে বিবেচনা করা হয়, কারণ আমরা জানি কোন একটা প্রকল্পে যেটা বিনিয়োগ করা হয় প্রথম দিকে সেটাকে বহিঃপ্রবাহ বলা হয়, আর ওই প্রজেক্ট থেকে, ওই প্রকল্প থেকে যেটা উঠে আসবে তাকে আমরা নগদ আন্তঃপ্রবাহ বলা হয়। তাইলে এই আইআরআর এর মধ্যে এই দুইটা কিন্তু এখানে বিবেচনা করা হয়। আরেকটা সুবিধা হলো এতে প্রতিষ্ঠানের লাভজনকতার সাথে প্রকল্পের লাভজনকতা তুলনা করা হয়। আমার প্রতিষ্ঠান কত লাভের সাথে আমি যেটা এই প্রতিষ্ঠান থেকে যেটা যে প্রকল্পে বিনিয়োগ করব সেটার লাভ কত হবে সেটা এখানে কিন্তু জানা যায়। এই পদ্ধতিতে যে আয়ের হার নিরূপিত হয় তা অর্থপূর্ণ এবং বিনিয়োগকারীদের কাছে এটি গ্রহণযোগ্য। অর্থাৎ যারা বিনিয়োগকারী তারা মনে করে যে এটা একটি খুব সুন্দর একটা পদ্ধতি বিনিয়োগ করার জন্য এবং অর্থপূর্ণ, অর্থাৎ এটা একটা, এটার মাধ্যমে যদি আমি বিনিয়োগ করি, সিদ্ধান্ত নিই, তাহলে এটা অর্থবহ হয়ে দাঁড়ায়। যে কারণে এগুলো, এইসব কারণে আইআরআর এর সুবিধা রয়েছে। এবার আমরা দেখে নিব অসুবিধা সমূহ। সুবিধা আছে এবং অসুবিধা আছে, অসুবিধাগুলো কি কি আমরা দেখে নিই। অর্থের বর্তমান মূল্য নিরূপণে জটিল হিসাবের প্রয়োজন হয়। আমরা জানি যখন এনপিভি বের করা হয় তখন এখানে একাধারে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এভাবে কিন্তু আমাদের জটিল হিসাবের মাধ্যমে হিসাবভুক্ত করতে হয়, যার কারণে এটি একটি জটিল হিসাব। প্রকল্পের আয়ুষ্কাল, নগদ প্রবাহের পরিমাণ এবং সময়ের পার্থক্য থাকলে বর্তমান মূল্যে ব্যাপক পার্থক্য দেখা দেয়। আমরা জানি এক এক প্রকল্পের মেয়াদ এক এক রকম এবং এক এক প্রকল্পের নগদ প্রবাহের পরিমাণ ভিন্ন ধরনের হয়ে থাকে। তো এগুলো যদি পরিবর্তন হয় তাহলে আমাদের এনপিভি পরিবর্তন হবে, এনপিভি পরিবর্তন হলে আমাদের আন্তঃআয়ের হার বা আইআরআরও পরিবর্তন হবে। এটা একটা সমস্যা। তারপরে 3 নম্বর অসুবিধা হলো এই পদ্ধতি নিরূপণ করা জটিল ও কষ্টসাধ্য, একটু সময় সাপেক্ষ। এটা করতে খুব একটু ঠান্ডা মাথায় করতে হয়, কারণ একটু করে ভুল হলে হয়তো পুরো অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় হয় জটিল বলার কারণ হচ্ছে এখানে এনপিভি 2 বার বের করতে হয় এবং যতক্ষণ পর্যন্ত একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক এনপিভি আসবে না ততক্ষণ পর্যন্ত এখানে এনপিভি গুলো কাজ করতে হয়। তো যার কারণে বলা হচ্ছে এখানে এটা একটা অসুবিধা। সর্বশেষ যেটা অসুবিধা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে অস্থিতিশীল দেশের অর্থনীতিতে এই পদ্ধতি ব্যবহার করা বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এই জন্যই বলা হচ্ছে, কারণ দেশের যদি অর্থনীতি স্থিতিশীল না থাকে তাইলে এক এক সময় এক এক ধরনের আন্তঃপ্রবাহ হবে, যার কারণে তখন আইআরআরটা এখানে অ্যাপ্লিকেশন করা কিন্তু তখন করা যাবে না, যার কারণে এটা একটা অসুবিধা। এই অসুবিধা এবং সুবিধার মধ্যে মাথায় রেখে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, কারণ প্রত্যেকটা বিষয়ে কিছু সুবিধা থাকে কিছু অসুবিধা থাকে। আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখে নিব আইআরআরটা কিভাবে কাজ করে। আইআরআর এর গ্রহণ বর্জন সিদ্ধান্ত। আমরা যখন কোনো প্রকল্পের আইআরআর এর পরিমাণ বের করব তখন আমরা কিভাবে সিদ্ধান্ত নেব সেই বিষয়ে আমরা একটু দেখে নিই। আমরা জানি বারবার প্রকল্প দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন প্রকল্প আর একটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। তো প্রথমে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আইআরআরটা কিভাবে কাজ করে অথবা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব অথবা বর্জন করব। আন্তঃআয়ের হার যদি প্রকল্পের মূলধন ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আইআরআর বের করে যদি যেটা বাট্টার হার থাকবে, মূলধন ব্যয় থাকবে, ওটা চেয়ে যদি আমার যেটা বের করছি আইআরআর এর পরিমাণ সেটা যদি বেশি হয় তাহলে আমি প্রকল্পটি গ্রহণ করব। সেজন্য এখানে দেখানো হয়েছে আইআরআর
গ্রেটার দেন কে, অর্থাৎ আইআরআরটা বড় হবে কার চেয়ে? মূলধন ব্যয়ের চেয়ে। মূলধন ব্যয়ের চেয়ে যদি আমাদের আন্তঃআয়ের হার যদি বেশি হয় তাইলে আমরা গ্রহণ করব। তারপর 2 নম্বর যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আন্তঃআয়ের হার যদি প্রকল্পের মূলধন ব্যয়ের চেয়ে কম হয় তাহলে প্রকল্পটি রিজেক্ট করতে হবে, বর্জন করতে হবে। অর্থাৎ আইআরআর লেস দেন কে, কের মানটা ছোট, কের মানটা বড়, আয়ের মানটা ছোট। এই অবস্থায় যদি হয় অর্থাৎ মূলধন ব্যয়ের চেয়ে যদি কম হয় তখন আমরা প্রকল্পটি বর্জন করব। 3 নম্বর যেটা সিদ্ধান্ত, আন্তঃআয়ের হার যদি প্রকল্পের মূলধন ব্যয়ের সমান হয় তাহলে প্রকল্পটি গ্রহণ অথবা বর্জন যে কোনো একটি করা যেতে পারে। অর্থাৎ এখানে কোম্পানি চাইলে গ্রহণও করতে পারে, আবার এখানে কোম্পানি চাইলে বর্জনও করতে পারে। সেজন্য এখানে দেখানো হয়েছে আইআরআর সমান কে, অর্থাৎ আইআরআর সমান মূলধন ব্যয়ের সমান হয়ে যাবে। এবার আমরা দেখব পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো কিভাবে হবে। মূলধন ব্যয়ের চেয়ে বেশি আইআরআর প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় আইআরআর প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আমার কাছে যদি 3টা প্রকল্প থাকে তো এখানের মধ্যে যদি আইআরআরটা মূলধন ব্যয়ের চেয়ে বেশি হয় এবং সেক্ষেত্রে যদি আমার 10%, 15%, 20% আসছে, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে 20%। তাহলে আমি 20% যুক্ত যেটা প্রকল্প থাকবে সেই প্রকল্পটা গ্রহণ করব। অর্থাৎ সবচেয়ে বেশি যেটা প্রকল্পের আইআরআর বের হবে সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব। আর মূলধন ব্যয়ের চেয়ে বেশি আইআরআর এর প্রকল্পগুলো বর্জন করতে হবে। যখন মূলধন চেয়ে বেশি হবে তখন আমরা এখানে এটা আমরা বর্জন করব। এইভাবে আমাদেরকে স্বাধীন প্রকল্প এবং এই পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে আমরা আইআরআর এর সিদ্ধান্তগুলো গ্রহণ করব। আন্তঃআয়ের হারের গাণিতিক নিয়মাবলী। আন্তঃআয়ের হার নির্ণয় করার জন্য 2টি বাট্টার হারের প্রয়োজন হয়। একটি বাট্টার হারের নির্বর্তমান মূল্য ধনাত্মক এবং অন্যটি বাট্টার হারের নির্বর্তমান মূল্য ঋণাত্মক, অথবা একটি বাট্টার হারের নির্বর্তমান মূল্য ঋণাত্মক এবং অন্যটি বাট্টার হারের নির্বর্তমান মূল্য ধনাত্মক করতে হবে। যতক্ষণ পর্যন্ত নির্বর্তমান মূল্য ধনাত্মক এবং ঋণাত্মক না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালাতে হবে। কি বুঝতে পারতেছো? অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের আইআরআর বের করার জন্য আমাদের 2টি বাট্টার হার প্রয়োজন হবে। একটা হলো একটা বড় বাট্টার হার, একটা হলো ছোট বাট্টার হার, অর্থাৎ উচ্চ বাট্টার হার এবং নিম্ন বাট্টার হার। এবং এখানে এনপিভি যখন আমরা ওই 2টা বাট্টার হার দিয়ে যখন এনপিভি বের করব তখন আমাদের দেখতে হবে যদি একটি ধনাত্মক এনপিভি চলে আসে তাহলে আমাদের পরবর্তীতে এটা ঋণাত্মক বানাতে হবে, আর যখন ঋণাত্মক আমাদের এনপিভি আসবে তখন সেটা ধনাত্মক বানাতে হবে। তো এখানে আমি সহজ বিষয় উল্লেখ করে আমি আইআরআরটা নির্ণয় করব। আমরা বিষয়গুলো দেখে নিই কিভাবে সহজ পদ্ধতিতে আইআরআরটা নির্ণয় করা যায়। নিম্ন সূত্রের মাধ্যমে আইআরআর বের করা হয়। বারবার অনুশীলনের মাধ্যমে আইআরআর নির্ণয় করা হয় বলে এই পদ্ধতিকে ট্রায়াল এন্ড টেরর মেথডও বলা হয়। বারবার চেষ্টা করা হয় বলে এটাকে এই পদ্ধতি বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আইআরআর এর সূত্রটা আইআরআর সমান এলডিআর প্লাস এনপিভি এট এলডিআর ডিভাইডেড বাই এনপিভি এট এলডিআর মাইনাস এনপিভি এট এইচডিআর ইন্টু এইচডিআর মাইনাস এলডিআর। এটা হলো আইআরআর নির্ণয়ের সূত্র। তো এই সূত্রের মধ্যে কি উপাদান কোনটা আমরা একটু দেখে নিই। প্রথমে আইআরআর এর পূর্ণরূপটা আমি এখানে লিখে দিচ্ছি ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে অভ্যন্তরীণ আয়ের হার বলা হয়। এরপরে এলডিআর লোয়ার ডিসকাউন্ট রেট, যেটাকে সর্বনিম্ন বাট্টার হার বলে। এরপরে এইচডিআর হায়ার ডিসকাউন্ট রেট, সর্বোচ্চ বাট্টার হার অথবা উচ্চ বাট্টার হার বলা হয়। এনপিভি এট এলডিআর নিম্ন বাট্টার হারে নির্বর্তমান মূল্যের পরিমাণ। অর্থাৎ আমার যখন লোয়ার ডিসকাউন্ট রেট থাকবে ওই বাট্টার হারে যেটা আমরা এনপিভি বের করব সেটাকে বলা হচ্ছে নিম্ন বাট্টার হারের নির্বর্তমান মূল্যের পরিমাণ। আর এনপিভি এট এইচডিআর হলো উচ্চ বাট্টার হারে নির্বর্তমান মূল্যের পরিমাণ। এখানে একটা বিষয় উল্লেখ করছি আমি, দেখো
উপরোক্ত সূত্রের মাধ্যমে আইআরআর বের করতে হলে আমাদের একটি ধনাত্মক এনপিভি এবং একটি ঋণাত্মক এনপিভি লাগবে। প্রথম এনপিভি যদি ধনাত্মক হয় তবে বাট্টার হার বাড়িয়ে কথাটা খুব মনে রাখবা, অর্থাৎ প্রথম এনপিভি যখন ধনাত্মক হবে তখন বাট্টার হার বাড়াতে হবে এবং বাড়িয়ে এনপিভি কে ঋণাত্মক করতে হবে। আর যদি প্রথম এনপিভি ঋণাত্মক চলে আসে তাহলে বাট্টার হার কমিয়ে এনপিভি কে ধনাত্মক করতে হবে। তো এখানে কিভাবে বাড়াবো, বাট্টার হার কিভাবে কমাবো সেই বিষয়ে আমি ক্লিয়ার ভাবে আমি একটা পদ্ধতি তোমাদের সামনে উপস্থাপন করব, এটা আশা করি বুঝতে চেষ্টা করবা। আইআরআর বের করার সহজ পদ্ধতি, শুরুতে অঙ্কে যে বাট্টার হার দেওয়া থাকবে তা দিয়ে নিট বর্তমান মূল্য অথবা এনপিভি বের করতে হবে। প্রথম যেটা সহজ পদ্ধতির মধ্যে যেটা নিয়ম উল্লেখ করছি সেটা হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে যে বাট্টার হার থাকবে অথবা মূলধন ব্যয় থাকবে সেটা দিয়ে আমরা এনপিভি বের করব। এনপিভি কিভাবে বের করব সেটা আমরা প্রিভিয়াস ক্লাস যেটা ছিল এগুলোতে আমি আলোচনা করছি, তোমরা ভিডিওগুলো দেখে নিবা। তাহলে এনপিভি বের করব এবং বাট্টার হার দেওয়া না থাকলে সেক্ষেত্রে 20% বা 25% ধরে নিতে হবে। আবার অনেকে 15% ধরে নেয় অথবা 10% ধরে নিতে পারবা, অর্থাৎ তোমার মতো করে একটা ধরে নিতে পারবা। 2 নম্বর যেটা, প্রথম নিট বর্তমান মূল্য অথবা এনপিভি ধনাত্মক হলে বাট্টার হার বাড়াতে হবে, আর নিট বর্তমান মূল্য ঋণাত্মক হলে বাট্টার হার কমাতে হবে। প্রথমে যে বাট্টার হার দেওয়া থাকবে সেই হারে যে নিট বর্তমান মূল্য এনপিভি বের হবে তা দিয়ে নগদ বহিঃপ্রবাহ, যেটাকে ক্যাশ আউটফ্লো বলা হয়, এনসিও বলা হয়, এটাকে ভাগ করতে হবে। আমি আবার বলছি, প্রথমে যে বাট্টার হার দেওয়া থাকবে সেই হারে যে নিট বর্তমান মূল্য বের হবে ওটা পজিটিভ আসুক অথবা নেগেটিভ আসুক সেটা দিয়ে আমাদের যেটা প্রাথমিক বিনিয়োগ অথবা ক্যাশ আউটফ্লো এনসিও বলা হয় সেটাকে ভাগ করব। আমি সূত্রের মাধ্যমে দেখাই দিছি এখানে, অর্থাৎ এনসিও ডিভাইডেড বাই এনপিভি, আমরা এনপিভি দিয়ে প্রাথমিক বিনিয়োগকে আমরা ভাগ করব। এটির রেজাল্ট যদি ধনাত্মক আসে এবং তা 4 এর সমান বা এর কম হয় তবে বাট্টার হার 14% বাড়াতে হবে। এটা একটা রুলস, ফিনান্সিয়াল অ্যানালিস্ট যারা আছে তারা একটা গবেষণা করে এই সিস্টেমটা তারা দিয়ে দিয়েছেন। কত আসলে ওটা যদি আমরা প্রাথমিক বিনিয়োগকে যদি এনপিভি দ্বারা ভাগ করি কত আসলে আমরা বাড়াবো অথবা কমাবো। যেমন এখানে রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছি 4 অথবা 4 এর সমান যদি আসে আমরা 14% বাড়াবো, আর যদি 6 অথবা 6 এর সমান হয় তাহলে আমরা 12% বাড়াবো, 8 অথবা 8 এর চেয়ে কম অথবা 8 এর সমান তখন আমরা 10% বাড়াবো, আর যদি 10 এর কম বা 10 এর সমান তখন আমরা 8% বাড়াবো, এবং 10 এর বেশি অথবা 12 এর সমান এই ধরনের হলে তখন আমরা 6% বাড়াবো। আর যদি ঋণাত্মক আসে তাহলে 4% যদি ঋণাত্মক আসে, 4 ঋণাত্মক আসলে আমরা 14% কমাবো, 12% কমাবো, 10% করাবো। কোত্থেকে কমাবো, অর্থাৎ যেটা আমাদের প্রথম যেটা বাট্টার হার দেওয়া ছিল সেখান থেকে আমরা কমাবো অথবা বাড়াবো। অর্থাৎ ঋণাত্মক আসলে কমাতে হবে আর যদি ধনাত্মক আসে তাহলে আমাদের বাড়াতে হবে। এখানে দেওয়া আছে এভাবে 6, 8, 10, 12 এর সমান বা কম হলে যথাক্রমে 12%, 10%, 8% এবং 6% হারে বাড়াতে হবে এবং ঋণাত্মক আসলে সেটা কমাতে হবে। এই সিস্টেমটা ফলো করলে আশা করি তোমরা বুঝতে পারবা। আমি আবারও বোঝাচ্ছি এটা, অর্থাৎ আমার যদি প্রথম যেটা বাট্টার হার আছে এই বাট্টার হার দিয়ে যদি আমি আমার প্রাথমিক বিনিয়োগকে যদি ভাগ করি, এটার রেজাল্ট যদি এই ধরনের আসে, অর্থাৎ 12 আসছে অথবা 12 চেয়ে বেশি আসছে অথবা কম আসছে, যদি 12 আসে অথবা 12 চেয়ে কম আসে তখন আমাদের 6% বাড়াতে হবে, আর যদি 12 চেয়ে বেশি হয়
তাহলে আমাদের 6%, অর্থাৎ এখান থেকে শুরু করে অর্থাৎ 12 পর্যন্ত এখানে আমাদের এই 6% এখানে বাড়াতে হবে, অথবা ঋণাত্মক আসলে আমাদের কমাতে হবে। আর যদি 10 অথবা 10-এর কম হয় তখন আমাদের 8% বাড়াবো। আর যদি দেখা যাচ্ছে 10-এর বেশি হয়ে গেছে তখন আমরা 6% বাড়াবো। এই সিস্টেমের মাধ্যমে আমরা এনপিভির সিস্টেমটা বাড়াবো, কমাবো। এবার আমরা অঙ্কে চলে যাব। আমরা উদাহরণের মাধ্যমে এই পদ্ধতি ফলো করে আমরা কিভাবে সিস্টেমটা আমরা দেখব, একটা অঙ্ক কিভাবে সলভ করা যায় আইআরআরটা। উদাহরণ 1, করিম একটি মুরগির খামারে 2 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রকল্পটির মূলধন ব্যয় 10%। সে প্রত্যাশা করে উক্ত খামার থেকে নিম্নোক্ত কর পরবর্তী নগদ প্রবাহ হবে। এখানে বছর আছে, কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে এখানে। তো এখানে আমাদের বছর 1, 2, 3, 4, 5, এখানে 40,000, 50,000, 45,000, 55,000, 60,000 টাকা। উদ্দীপকের আলোকে প্রকল্পটির আন্তায়ের হার নির্ণয় করো। তো আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা সিস্টেম অনুযায়ী এখানে প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 2 লাখ টাকা, মূলধন ব্যয় দেওয়া আছে 10%। তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে যেই বাট্টার হার দেওয়া আছে এই বাট্টার হার দিয়ে আমাদেরকে এনপিভিটা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে এনপিভি বের করব। নির্বর্তমান মূল্য এনপিভি। এখানে যেহেতু আমার অঙ্কটা 5 বছরের, সেজন্য CF1 থেকে শুরু করে CF5 পর্যন্ত আমরা সূত্র বর্ধিত করলাম এবং লাস্টে এনসিইউটা বাদ দিলাম। তো আমরা মানটা বসাই নিই। আমাদের প্রথম বছর ছিল 40,000 টাকা, এর মান ছিল, আমাদের মূলধন ব্যয় ছিল 10%, 0.10। এভাবে দ্বিতীয় বছরে 50,000 টাকা, তৃতীয় বছরে 45,000 টাকা, চতুর্থ বছরে 55,000 টাকা এবং পঞ্চম বছরে 60,000 টাকা। এভাবে আমরা মানটা বসাই দিলাম এবং এখানে এনসিইউ ছিল আমাদের 2 লাখ টাকা। তো এই লাইন থেকে এই লাইনটা আমরা শুধু এখানে জাস্ট একের সাথে আমরা 0.10 যোগ করে দেখাইছি, প্রত্যেকটা বছরে আমরা যোগ করে দেখাইছি। এবার আমরা যদি এখানে বাট্টাকরণ করি, অর্থাৎ ক্যালকুলেটরে যদি আমরা 40,000 ডিভাইডেড বাই 1.10 টু দি পাওয়ার 1 এটা যদি আমরা ভাগ করি, তাহলে 36,363.64। আমরা 2 ঘর পর্যন্ত নিব। আমরা এখানে প্রত্যেকবার আমরা 2 ঘর পর্যন্ত দশমিকের পরে 2 ঘর নিব এবং 2 ঘর নেওয়ার সময় যদি আমরা যে ঘর পর্যন্ত রাখবো এই ঘরে যদি আমরা 5 অথবা 5 এর সমান অথবা 5 থেকে বড় হয় তাহলে আমরা যেটা রাখবো সেটার সাথে 1 যোগ করব। দ্বিতীয় বছরে 50,000 কে আমরা বাট্টাকরণ করছি 41,322.31। 45,000 কে বাট্টাকরণ করছি ক্যালকুলেটরে 33,809.17 এবং চতুর্থ বছরে 55,000 কে আমরা বাট্টাকরণ করছি 37,565.74 এবং 60,000 কে আমরা বাট্টাকরণ করলাম 37,255.28। এভাবে প্রত্যেকটা তোমরা চেক করে দেখো, আমরা ক্যালকুলেটরে ভাগ করে সরাসরি আমরা এই মানগুলো পেয়ে যাচ্ছি এবং সর্বশেষ আমরা 2 লাখ টাকা বাদ দিব। তাহলে 5টা বছরের যেগুলো আমরা প্রাপ্ত এখানে বাট্টাকরণের মাধ্যমে এই 5টা বছরের যোগফলের আমরা সবগুলো যোগ করব। যোগ করে দেখলাম যে এখানে 1,86,316.14 এবং প্রাথমিক বিনিয়োগ যেটা ছিল 2 লাখ টাকা এটা বিয়োগ করব। তো যেহেতু 2 লাখ টাকাটা আমাদের ঋণাত্মক, এখানে মাইনাস ফিগার, এটা বড় হয়ে গেছে সেজন্য এটা ছোট, তাহলে এখানে আমাদের বের হয়ে গেছে -13,683.86। অর্থাৎ এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একটা ঋণাত্মক মান। তো ঋণাত্মক মান আসছে, এখন আমরা কি করব? তা আমি বলছিলাম আয়রা নির্ণয় করতে হলে যদি ঋণাত্মক আসে আমাদেরকে বাট্টার হার বাড়িয়ে ধনাত্মক বানাতে হবে, আর ধনাত্মক আসলে আমাদের ঋণাত্মক বানাতে হবে। তাহলে ঋণাত্মক আসার মানে হলো, যেমন এখানে যেহেতু 10% বাট্টার হারে এনপিভি ঋণাত্মক এসেছে তাই বাট্টার হার কমাতে হবে। ঋণাত্মক যদি আসে তাহলে আমাদের কমাতে হবে। আবার ধরি বাট্টার হার 4%, আমি 4% কেন সেটা আমি পরবর্তী স্লাইডে দিচ্ছি। তাহলে নতুন বাট্টার হার দিয়ে প্রকল্পটি আবার এনপিভি নির্ণয় করতে হবে। অর্থাৎ আগে ছিল যে 10%, এখানে 10% ছিল,
এখন আমরা যেহেতু ঋণাত্মক আসছে বাট্টার হারটা কমিয়ে ফেলছি। কত কমছি কমাইছি, এখানে যদি 4% নতুন বাট্টার হার হয় তাহলে 10 থেকে 4 গেলে 6% কমে ফেলছি। এখন নতুন বাট্টার হার হচ্ছে 4%। এবার আমরা যেটা পাইছি নতুন বাট্টার হার 4% দিয়ে আবার এনপিভি বের করব। তাহলে এখানে আমি লিখছি মূলধন বিনিয়োগ ক্যাশ সমান 4%, 0.04। এটা দিয়ে আবার এনপিভি বের করব। 1 বছর থেকে শুরু করে আমরা 5 বছর পর্যন্ত আমরা মানটা বসাবো, সেম মানটা 40,000, 50,000, 45,000, 55,000, 60,000। শুধু চেঞ্জ করছি কোথায়, ক্যার মানটা। কে আগে ছিল 10%, এখন হয়ে গেছে 4%। 4% হলে 0.04, 0.04। প্রত্যেকটা বছর আমরা 0.04 বসাবো কার মান, ক্যার মানটা। তো এভাবে এই লাইন থেকে এই লাইন আমরা যোগ করছি, জাস্ট একের সাথে 0.04 যোগ করলে এই ফিগারটা আসে, এবং প্রত্যেক বছর আমরা যোগ করলাম, এবং লাস্টে আমাদের প্রাথমিক বিনিয়োগ যেটা আছে 2 লাখ টাকা বাদ দিব। এবার 40,000কে যখন আমরা ভাগ করব 1.04 দিয়ে, টু দি পাওয়ার 1 দিয়ে, 1 বছর দিয়ে, আমরা 38,461.54 টাকা এটা আমরা পেয়ে যাই। এরপরে 50,000কে বাট্টাকরণ করলে আমরা 46,227.81 টাকা। 45,000কে এটা দিয়ে বাট্টাকরণ করলে আমরা 40,004.84 টাকা, এবং 55,000কে আমরা যখন 1.04 দ্বারা এবং টু দি পাওয়ার 4 বছর দ্বারা আমরা বাট্টাকরণ করব তখন 47,014.23 টাকা, এবং সর্বশেষ বছরের 60,000কে আমরা যখন বাট্টাকরণ করব তখন এখানে 49,315.63 টাকা। এভাবে প্রথম বছর থেকে শুরু করে আমরা পঞ্চম বছর পর্যন্ত পেয়ে যাব, এবং লাস্টে আমরা 2 লাখ টাকা বিয়োগ দিব। তো পাঁচটা বছরের প্রাপ্ত টাকাগুলো আমরা পাঁচটা যোগ করব, যোগ করে দেখতে পেলাম এখানে 2,21,024.05, এবং 2 লাখ টাকা বাদ দিব। তো 2 লাখ টাকা যদি আমরা বাদ দিই তাহলে দেখতে পাচ্ছ প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, তাহলে ধনাত্মক চলে আসছে। ধনাত্মক এসে আমরা যখন বিয়োগ করব তখন এখানে পেয়ে যাচ্ছি 21,024.05, অর্থাৎ ধনাত্মক। তো এখানে একটা উল্লেখ করছি, দেখো আমি কি সিস্টেমে বাড়াইছি সেটা দেখো, কমাইছি। লক্ষণীয় 10% বাট্টার হারে নেট বর্তমান মূল্য ঋণাত্মক, আগের স্লাইডে যেটা বলছিলাম প্রথম বাট্টার হার দিয়ে, তাই বাট্টার হার কমিয়ে ধনাত্মক নেট বর্তমান মূল্য নির্ণয় করার চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রাথমিক বিনিয়োগকে প্রাপ্ত নেট বর্তমান মূল্য দ্বারা ভাগ করি। আমরা যে সিস্টেমটা বলছিলাম, যেমন এনসিইউ ডিভাইডেড বাই এনপিভি। আমাদের এনসিইউ প্রাথমিক বিনিয়োগ ছিল 2 লাখ টাকা। তো 2 লাখ টাকাকে আমরা পাইছিলাম কত, প্রথম এনপিভিতে, অর্থাৎ 10% বাট্টার হার আমরা এনপিভি পাইছিলাম -13,683.86 টাকা। তো এটা দিয়ে এটা ভাগ করলাম -14.62, তাহলে 14.62 যদি হয়, তাহলে 14.62 হলে এটা কোথায় পড়ে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই জিনিসটা আমরা যখন নিয়ম দিছিলাম তখন এখানে কোথায় পড়ছিল আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেমন 14.62, তাহলে এখানে নাই, এখানে নাই, 8% নাই, 10% নাই, 12% নাই, অর্থাৎ এটাতে পড়ে, অর্থাৎ এই সর্বশেষ হচ্ছে 12, তাহলে 12 চেয়ে বেশি, অর্থাৎ 12 চেয়ে যদি বেশি হয় তখন আমরা 6% কমাবো অথবা বাড়াবো। ধনাত্মক আসলে বাড়াবো, ঋণাত্মক আসলে কমাবো। যেহেতু আমাদের -14.62 আসছে, তাহলে এটা এখানে পড়ে না, অর্থাৎ 12 চেয়ে বেশি, তাহলে আমরা 6%, যেহেতু ঋণাত্মক আসছে সেজন্য আমরা এখানে কমিয়ে ফেলছি। তো 10 থেকে যদি আমরা 6% কমাই তাহলে আমাদের বাট্টার হার, নতুন বাট্টার হার হয় কত পার্সেন্ট, 4%। সেই 4% দিয়ে আমি দ্বিতীয়বার আবার এনপিভি করলাম, এখন দেখো এখানে ধনাত্মক চলে আসছে। এবার আমরা মেইন যেটা এনপিভির একটা সূত্র আছে ওইটা দিয়ে আমরা অঙ্ক করব। এলডিআর লোয়ার ডিসকাউন্ট রেট অথবা নিম্ন বাট্টার হার 4%, এইচডিআর উচ্চ বাট্টার হার 10%, এনপিভি এট এলডিআর 21,024.05 টাকা, যেটা কিছুক্ষণ আগে পেলাম। এনপিভি এট এইচডিআর -13,683.86 টাকা। এবার আমরা সূত্রে বসাবো মানটা, আইআরআর সমান এলডিআর, এখানে এলডিআর ছিল
এখানে এনপিভি এট এলডিআর, এখানে ছিল এনপিভি এট এলডিআর মাইনাস এনপিভি এট এইচডিআর, এবং এখানে ছিল এইচডিআর, এখানে ছিল এলডিআর। তাহলে আমরা এই সূত্রের মানটা বসাই ফেলছি এখানে। এখানে এলডিআর মানে আমাদের নিম্ন বাট্টার হার, এখানে 4% আছে, 4% বসাই দিলাম। এখানে এনপিভি এট এলডিআর হচ্ছে 21,024.05 টাকা, এবং এনপিভি এট এইচডিআর এখানে -13,683.86 টাকা, এখানে বসালাম। এখানে মাইনাস, যেহেতু এটা মাইনাস ফিগার সেজন্য আমরা এখানে প্রথম ব্র্যাকেট ইউজ করছি, এখানে প্রথম ব্র্যাকেট ইউজ করছি মানটা বসানোর জন্য। আর এখানে এইচডিআর মানে 10%, 0.10, আর এলডিআর মানে 4%, 0.04। তো আমরা ধাপে ধাপে যোগ বিয়োগ করি। প্রথমে একটা রেখে দিচ্ছি, এখানে মাইনাসে মাইনাসে দ্বিতীয় লাইনে দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস। আমরা যদি ব্র্যাকেটটা তুলে ফেলি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, 13,683.86। আর এখানে মানটা বসে রাখছি। এবার 4% আছে 21,024.05 টাকা, এবং 21,024.05 টাকার সাথে যে আমরা যখন 13,683.86 টাকা যোগ করব, তাহলে আমরা 34,707.91 টাকা পাই। এবং এখানে গুণ অবস্থায় আছে, 10 থেকে আমরা এখানে 4 বিয়োগ দিলে আমরা 0.06 পাই। এবার আমরা ভাগ করব 21,024.05 দিয়ে 34,700 এটা দিয়ে আমরা ভাগ করব। আমরা প্রাপ্ত ভাগফল হচ্ছে 0.605742322। এভাবে আমরা এই মানটা পাবো। তা আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব, যেহেতু এখানে প্লাস সাইন আছে সেজন্য আমরা এটার সাথে দিয়ে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব, কারণ পরবর্তীতে দুইটা একসাথে যোগ করে আমাদেরকে গুণ করতে হবে। তো এখানে গুণ করলে আমরা যোগ করে এটার সাথে এটা যখন আমরা যোগ করব, আমরা এই মানটা পাই 0.645742322 ইন্টু 0.06। তো এটা গুণ দিয়ে আমরা যখন পাবো 100 দ্বারা গুণ করব, যেহেতু ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটাকে আনতায়ের হার বলা হয়, হার যেখানে থাকবে আমরা 100 দ্বারা গুণ করব, সেজন্য এটার সাথে এটা গুণ করে আমরা 100 দ্বারা গুণ করলাম, গুণ করে পাচ্ছি 3.87%। এটাই হলো আমাদের যেটা টার্গেট ছিল আয়ের হার, অর্থাৎ প্রকল্পটির আনতায়ের হার হলো 3.87। তো আশা করি বুঝতে পারছো, এই সিস্টেমের মাধ্যমে আমাদের টোটাল সিস্টেমটা হলো, প্রথমে যে অঙ্কটাতে আমাদের কতগুলো আন্তঃপ্রবাহ থাকবে, আবার আমাদের প্রাথমিক বিনিয়োগ দেওয়া থাকবে, এরপরে আমাদের বাট্টার হার থাকবে। যখন আমাদের আইআরআর বের করতে হবে, প্রথম কাজ হচ্ছে এটা আমাদেরকে প্রথমে যেটা বাট্টার হার থাকবে ওই বাট্টার হার দিয়ে আমাদের এনপিভি বের করা। এনপিভি বের করার পর আমাদের ভাবতে হবে এটা কি ধনাত্মক আসছে নাকি ঋণাত্মক আসছে। যদি ধনাত্মক চলে আসে তাহলে আমাদের বাট্টার হার বাড়াতে হবে, আর যদি ঋণাত্মক আসে বাট্টার হার কমাতে হবে। আর বাট্টার হার কমানো এবং বাড়ানো একটা সিস্টেম আমি যেটা দিছি ওই সিস্টেমের মাধ্যমে আমরা বাড়াবো অথবা কমাবো। এখানে একটা বলে রাখি, আরো একটা সিস্টেম আছে আমরা কিভাবে বাড়াবো। যেমন এখানে 5-10% অথবা 15% এই ধরনেরও বাড়া হয়। যেমন কোন অঙ্কের মধ্যে 20% দেওয়া আছে, তো 20% অঙ্ক করে দেখা যাচ্ছে এখানে ধনাত্মক চলে আসছে, তাহলে এখানে ধনাত্মক আসলে আমাদের বাড়াতে হবে, তাহলে আমরা 5% বাড়াবো। তাহলে 20%-এর সাথে 5% যোগ করলে আমরা এই 25% হয়ে যাবে, 25% দিয়ে আবার অঙ্ক করব। আবার দেখা যাচ্ছে যদি ঋণাত্মক চলে আসে 20% দিয়ে, ঋণাত্মক আসলে আমাদের কমাতে হবে, তাহলে আমরা 5% কমালাম, তাহলে 15% হয়ে যাবে। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করা যায়। গাণিতিক সমস্যা, একটি অঙ্ক থেকে কিভাবে পিভিপি, এনপিভি, এআরআর অথবা আইআরআর বের করা যায়। আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে কিভাবে 1000-এ আমরা শুরু থেকে যেগুলো করছিলাম, যেমন পরিশোধকাল অথবা পেব্যাক সময়, এনপিভি নিট বর্তমান মূল্য, আইআরআর গড় মুনাফার হার এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন কিভাবে বের করা যায় সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। উদাহরণ 2, নৌরিন কোম্পানি লিমিটেড একটি নতুন যন্ত্র কেনার চিন্তা করছে। যন্ত্রটির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা। এর প্রত্যাশিত আয়ুষ্কাল 5 বছর। মেয়াদ শেষে কোনো ভগ্নাংশের মূল্য পাওয়া যাবে না।
প্রতিষ্ঠানটির করের হার 40% এবং মূলধন ব্যয় 10%। কর পূর্ববর্তী নগদ প্রবাহ নিম্নে দেওয়া হলো। তাহলে এখানে আমরা একটা টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছি কর পূর্ববর্তী নগদ প্রবাহ এক বছরে 1 লাখ টাকা, দ্বিতীয় বছরে 1,10,000 টাকা, তৃতীয় বছরে 1,40,000 টাকা, চতুর্থ বছরে 1,50,000 টাকা এবং পঞ্চম বছরে 2,50,000 টাকা। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে যেহেতু কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে, আবার এখানে দেখতে পাচ্ছি আমাদের করের হার দেওয়া আছে, তাহলে করের হার দেওয়া থাকা মানে এখানে আমাদেরকে কর কাটতে হবে। তো কর কেটে আমাদেরকে প্রথমে কর কেটে আমাদেরকে মুনাফা বের করতে হবে, কর পরবর্তী মুনাফা। এই কর পরবর্তী মুনাফা বের করে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের কি কি করতে হবে, আমরা কি করব, পরিশোধকাল পিবিপি বের করব, গড় মুনাফার হার বের করব, নিট বর্তমান মূল্য এনপিভি, এরপরে আয় হার বের করব। চলো আমরা সিস্টেমের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি সেই বিষয়ে যাচ্ছি। প্রথমে আমরা জানা আছে যদি কোনো অঙ্কের মধ্যে কর কাটতে হয় তাহলে সেখানের মধ্যে প্রথমে অবশ্যই বের করে নিতে হয়। তো অবশ্যই বের করার জন্য আমাদের এখানে প্রথমে লাগবে নগদ বহিঃপ্রবাহ এনসিইউ প্রাথমিক বিনিয়োগ 2,50,000 টাকা। আর এখানে আমাদের আছে আয়ুষ্কাল 5 বছর। আর এখানে মূলধন ব্যয় কে সমান 10% অথবা 0.10। এবার অবশ্যইটা বের করি, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদ। তাহলে এখানে আমরা প্রাথমিক বিনিয়োগ এটা 5 লক্ষ টাকা হবে, এটা 2,50,000 টাকা না, এটা 5 লক্ষ টাকা হবে। তাহলে 5 লাখ মাইনাস 0, যেহেতু আমাদের ভগ্নাবশেষ মূল্য নাই আমরা 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে 1 লাখ টাকা। অর্থাৎ 5 লক্ষ টাকাকে আমরা যখন 5 দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে 1 লাখ টাকা। প্রতি বছরে অবশ্যই কাটতে হবে 1 লাখ টাকা করে। এবার কর পরবর্তী নগদ অন্তঃপ্রবাহ নির্ণয়। তো এখানে কয়টা কলাম, 1 থেকে শুরু করে 8 কলাম বিশিষ্ট। 8 কলাম কখন করতে হয়, আমাদের যখন সর্বোচ্চ পিবিপি বের করতে হয় তখন 8 কলাম করতে হয়, আর যখন এনপিভি বের করতে হয় তখন 7 কলাম করতে হয়, আর যখন গড় মুনাফার হার বের করতে হয় তখন 6 কলাম করতে হয়। তো যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে সবগুলাই করতে হবে সেজন্য আমরা 8 কলাম বিশিষ্ট টেবিল করছি। প্রথম কলামটা বছর, দ্বিতীয় কলামটা হচ্ছে কর পূর্ববর্তী নগদ অন্তঃপ্রবাহ যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল, এরপরে অবশ্যয়ের কলাম কর পরবর্তী আয়, এরপরে কর 40% কর পরবর্তী আয়, এরপরে হচ্ছে কর পরবর্তী নগদ অন্তঃপ্রবাহ, এরপরে ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে এখানে আমরা প্রথম বছর ছিল কর পূর্ববর্তী নগদ অন্তঃপ্রবাহ ছিল এখানে 1 লাখ টাকা, অবশ্যই পাইছি আমরা 1 লাখ টাকা। তো এখানে আমরা কিভাবে বের করব, এখানে 4 নম্বর কলামটা হচ্ছে এই 2 থেকে 3টা বিয়োগ। তাহলে 2 থেকে 3 বিয়োগ দিলে 1 লাখ থেকে 1 লাখ চলে গেলে এখানে আর কিছু নাই, এখানে কিছু নাই মানে আমরা এখানেও আমরা কিছু পাবো না, এই কলামও কিছু পাবো না। তো এই কলামটা আবার যোগ করব আমরা ওই কলামকে অবশ্যইকে। তো 1 লাখ টাকা আমরা যোগ করব, 1 লাখ টাকা এখানে চলে আসছে, সর্বশেষ ক্রমযোজিত হচ্ছে 1 লাখ টাকা। দ্বিতীয় কলামে ছিল আমাদের কর পূর্ববর্তী নগদ প্রবাহ ছিল এখানে 1,10,000 টাকা। 1,10,000 টাকা আমরা এখানে অবশ্যইটা এখানে বসাই দিচ্ছি 1 লাখ টাকা। 1,10,000 থেকে 1 লাখ চলে গেলে 10,000 টাকা। এবার 10,000 টাকার উপর আমরা ট্যাক্স কাটবো 40%, 4,000 টাকা। অর্থাৎ এই 10,000 টাকার উপর 40% ট্যাক্স কাটলে আমাদের 4,000 টাকা হয়। এবার 4,000 টাকাটা বিয়োগ দিব 10,000 থেকে, 10,000 থেকে 4,000 গেলে 6,000 টাকা। এই 6,000টা যোগ করব আমরা অবশ্যই সাথে, অর্থাৎ 3 নম্বর কলামের সাথে। তাহলে এটা আমরা 1 লাখ টাকা যদি যোগ করি 1,06,000 টাকা হয়। 1,06,000 টাকা আগে ছিল, এখানে ক্রমযোজিত নগদ প্রবাহ ছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকার সাথে আমরা যখন 1,06,000 টাকা যোগ করব তাহলে এখানে পাবো 2,06,000। এভাবে প্রত্যেকটা লাইন আমরা এইভাবে অবশ্যইটা প্রথমে বাদ দিব, অবশ্যই বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকার থেকে আমরা ট্যাক্সটা কেটে নিব, পরবর্তীতে ওই টাকা থেকে ট্যাক্সটা আমরা বাদ দিব, ট্যাক্সটা বাদ দিয়ে আমরা অবশ্যইটা যোগ করে
এভাবে পাবো। প্রত্যেকটা 5 বছর পর্যন্ত আমরা এভাবে করলাম। তো এখানে আমরা চিহ্নিত করছি, এখানে লাল চিহ্ন দিয়ে এখানে A চিহ্নিত করছি, এখানে D চিহ্নিত করছি, এখানে C চিহ্নিত করছি। কেন চিহ্নিত করছি? আমরা এখানে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ টাকা যদি আমার প্রাথমিক বিনিয়োগ থাকে, তাহলে এই টাকাটা আমাদের দেখতে হবে এই ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে কোথায় আছে। তাহলে প্রথম কলামও পাচ্ছি না, প্রথম রোতে পাচ্ছি না, দ্বিতীয় রোতে নাই, তৃতীয় রোতে নাই, 4,60,000 টাকা এখানে নাই, 6,50,000 টাকা এখানে আছে। সেজন্য এটা এটা কত বছরে? এটা 5 বছরে। তো 5 বছরের আগের বছর হলো আমাদের এ, পূর্ণ বছর বলা হয়। সেজন্য আমরা 4 বছরকে এ দ্বারা চিহ্নিত করছি। এবং 4 বছর সোজাসুজি আমরা ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে যেটা থাকবে আমরা সেটাকে সি দ্বারা চিহ্নিত করব, এবং পূর্ণ বছরের পরের বছরে যেটা নগদ প্রবাহ থাকবে সেটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করব। সেজন্য এখানে 1,19,90,000 টাকাটা আমরা ডি দ্বারা চিহ্নিত করলাম। তো এবার যাই আমরা 4টা রিকোয়ারমেন্ট আমাদের এখানে করতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে পরিশোধকাল কিভাবে বের করব। এনসিটা নিয়ে আসছি 5 লক্ষ টাকা, সি সমান 4,60,000 টাকা, ডি সমান 1,90,000 টাকা, এ সমান 4 বছর। আমরা মানটা এখানে বসাবো। পেব্যাক সময় পিবি সমান এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এখানে এর মানটা ছিল আমাদের 4 বছর, এনসির মানটা ছিল 5 লক্ষ টাকা এবং সির মানটা ছিল 4,60,000 টাকা, ডির মানটা ছিল 1,19,000 টাকা। তো 5 লাখ থেকে 4,60,000 বিয়োগ দিলে 40,000, 40,000কে আমরা 1,90,000 টাকা ভাগ করলে 0.21, তাহলে এটার সাথে এটা যোগ করলে আমাদের 4.21 বছর। এভাবে টেবিলের মাধ্যমে আমাদেরকে পিবিপি নির্ণয় করলাম। এবার 2 নম্বর যেটা আমাদের অঙ্ক করতে বলছে সেটা হচ্ছে গড় মুনাফার হার, অথবা এটাকে বলা হয় এআরআর। তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের গড় নিট মুনাফা কর পরবর্তী মোট মুনাফা ডিভাইড বাই প্রকল্পের মেয়াদ। তো মোট মুনাফা ছিল, আমাদের মোট মুনাফা কত ছিল আমরা টেবিলে দেখিনি। আমাদের মোট মুনাফা ছিল কিন্তু এখানে সবগুলো যোগ করলে 1,50,000 টাকা। 1,50,000 টাকা আমরা এখানে দিয়ে দিলাম, এবং মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা এখানে যখন আমরা এটা দিয়ে এটা ভাগ করবো 30,000 টাকা পাবো। এরপরে বের করতে হবে গড় বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 2। তাহলে এখানে 5 লক্ষ টাকা ছিল প্রাথমিক বিনিয়োগ, যেহেতু আমার এখানে ভগ্নাবশেষ মূল্য নেই সেজন্য আমরা এখানে শূন্য বসাই দিছি এবং নিচে 2 চলে আসছে এখানে। তো 5 লক্ষ টাকাকে 2 দিয়ে ভাগ করলে 2,50,000 টাকা, এটাই হলো আমার গড় বিনিয়োগ। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। গড় মুনাফার হার বাৎসরিক গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। তো আমরা যেটা এখানে গড় নেট মুনাফা যেটা পাইছি সেটা হলো 30,000 টাকা, আর গড় বিনিয়োগ পাইছিলাম 2,50,000 টাকা। 100 দ্বারা গুণ করছি, তাহলে এখানে আমরা 12%। 3 নম্বর রিকোয়ারমেন্ট নিট বর্তমান মূল্য। এনপিভিটাকে বের করব আমরা এখানে, যেহেতু অসমান হারে সেজন্য আমরা এই সূত্রটা বসাবো। আমরা এখানে 1 লাখ টাকা, 1,06,000 টাকা, 1,24,000 টাকা, 1,30,000 টাকা, 1,90,000 টাকা, এই টাকাগুলো কোন কলামের জানা আছে? আমি একটু ব্যাকে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই টাকাগুলো হচ্ছে কর পরবর্তী যখন অবচয় যোগ করব, অবচয় যোগ করার পর যেটা আমার নগদ আন্তঃপ্রবাহ হবে, এই যে 1 লাখ, 1,06,000, 1,24,000, 1,30,000, 1,90,000। আমি আগেই বলছিলাম সপ্তম কলামে যেটা থাকবে সেটা দিয়ে এনপিভি বের করার জন্য আমরা ব্যবহার করব। তো সেই হিসাবে আমরা এখানে মানগুলো বসাইছি, এবং বাট্টার হার ছিল এখানে অঙ্কের মধ্যে 10%, আমরা 10% বসাইছি, প্রত্যেক বছর আমরা বসাইছি। এবার আমরা একের সাথে 0.10 আমরা যোগ করব, যোগ করে এখানে প্রত্যেকটা বছরে যোগ করলাম, এবং প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা ছিল সেটা আমরা বিয়োগ করলাম। তো 1 লাখ টাকাকে আমরা যখন বাট্টাকরণ করব 1.10 টু দি পাওয়ার 1 দিয়ে, তখন 90,909.09 এইভাবে আসবে। 1,06,000কে বাট্টাকরণ করবে 87,603.31 টাকা, এবং 1,24,000 টাকাকে আমরা যখন 1.10 টু দি পাওয়ার 3 এটা দ্বারা ভাগ করব তখন আমরা 93,163.04 টাকা পাবো।
এরপরে 1,30,000 টাকাকে আমরা যখন বাট্টাকরণ করব তখন 88,791.75 টাকা। এরপরে সর্বশেষ যেটা 1,90,000 টাকাকে আমরা যখন বাট্টাকরণ করব তখন 1,17,975.05 টাকা। এবং সর্বশেষ আমরা যেটা 5 লক্ষ টাকা আছে সেটা আমরা বিয়োগ দিব। পরবর্তী লাইনে এই 5টা বছরে যেটা আমরা পাইছি বাট্টাকরণ করে আমরা যোগ করব। যোগ করে আমরা 4,78,442.24 টাকা পেয়ে গেলাম মাইনাস 5 লক্ষ টাকা। এটা মাইনাস ফিগারটা বেশি, সেজন্য আমাদের এখানে এনপিভি আসছে ঋণাত্মক -21,557.76 টাকা, যেটা ঋণাত্মক। এভাবে আমাদেরকে এনপিভিটা বের করতে হবে। এবার আমাদের সর্বশেষ যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো আন্তঃআয়ের হার। এটা আমরা কিভাবে বের করব? তো দেখো এখানে প্রদত্ত অঙ্কের 3 নম্বর থেকে প্রাপ্ত 10%। আমরা জানি আইআরআর বের করার জন্য আইআরআরটা বের করার জন্য আমাদের 2 বার এনপিভি বের করতে হয়। সেজন্য এই অঙ্কে যেহেতু আমাদের একবার এনপিভি বের করা আছে সেজন্য আমরা 3 নম্বরে এনপিভি বের করা ছিল সেটা এখানে নিয়ে আসলাম। 10% বাট্টার হারে নেট বর্তমান মূল্য ছিল -21,557.76 টাকা, যা ঋণাত্মক। তো এখানে যেটা বাট্টার হার ছিল 10%, এটা পাইছি ঋণাত্মক, সেজন্য আমাদেরকে এখানে ঋণাত্মক যেহেতু আমাদেরকে এখানে বাট্টার হার কমাতে হবে। তাই এখানে বাট্টার হার কমাতে হবে, দড়ি আবার বাট্টার হার কমিয়ে 5%। আমি বলছিলাম 5-10%, অর্থাৎ 10% থাকলে 5% এভাবে। তাই 10% আছে যেহেতু ঋণাত্মক সেজন্য আমি কমিয়ে ফেললাম, 5% কমিয়ে ফেললাম। তো কমানোর পর তাহলে 10% থেকে 5% কমে গেলে আমাদের নতুন বাট্টার হয় 5%। এখন পুনরায় নতুন বাট্টার হার দিয়ে নিট বর্তমান মূল্য অথবা এনপিভি বের করতে হবে। তো আমরা সূত্র লিখলাম এনপিভির, আবার 5 বছরের জন্য সূত্র লিখলাম। এবার আমরা কের মানটা বসাবো 0.05, কেননা আগে ছিল বাট্টার হার 10%, এখন হয়ে গেছে 5% কমানোর পর 5%, তাহলে এখানে 0.05। এভাবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছরে আমরা বসাই দিব। যোগ করব, এই লাইনে আমরা যোগ করব, একের সাথে 0.05 যোগ করব। যোগ করে আমরা এভাবে প্রত্যেকটা পঞ্চম বছর পর্যন্ত যোগ করব। এবার বাট্টাকরণ করব। 1 লাখকে আমরা যখন 1.05 দ্বারা আমরা বাট্টাকরণ করব 95,238.09। 1,06,000কে আমরা বাট্টাকরণ করলে 96,145.12। 1,24,000কে আমরা যখন বাট্টাকরণ করব 1,07,115.86। এরপর 1,30,000 টাকাকে আমরা যখন বাট্টাকরণ করব তখন আমরা 1,06,6,951.32 টাকা। 1,90,000কে আমরা বাট্টাকরণ করলে 1,48,869. এগুলো বলতে গেলে সবগুলো সেম, আমাদের সিস্টেমটা জানতে হবে আইআরআরটা নির্ণয় করার জন্য। তো এখানে লাস্ট আমরা 5 লক্ষ টাকা বাদ দিলাম। এই 5টা যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 5,54,320.37 টাকা, এবং 5 লক্ষ টাকাটা আমরা বিয়োগ করলাম। তো দেখতে পাচ্ছ এইটা থেকে আমরা এটা যেহেতু বেশি সেজন্য এখানে ধনাত্মক চলে আসবে, এবং এটা বিয়োগ করলে 54,320.37, যেটা ধনাত্মক। তো এখানে আমরা একটা ধনাত্মক পেয়ে গেছি এনপিভির মান, এখানে একটা ঋণাত্মক পেয়ে গেছি, দুইটাই পাওয়া গেছে। এবং আমাদের এখানে একটা বাট্টার হার 10%, এখানে একটা বাট্টার হার 5%। এবার আমরা সূত্র বসাই, আমরা আইআরআরটা কমপ্লিট করব। এলডিআর 5% লোয়ার ডিসকাউন্টেড, অথবা এখানে নিম্ন বাট্টার হার। এইচডিআর 10%, এনপিভি এট এলডিআর 54,320.37 টাকা। এনপিভি এট এইচডিআর -21,557.76 টাকা। তো আমরা সূত্রের মধ্যে মান বসাই দিচ্ছি, এখানে এলডিআর এর মান বসাইছি, এখানে এনপিভি এট এলডিআর এর মান বসাইছি, এখানে এনপিভি এট এলডিআর এর মান বসাইছি। এটা সূত্র থেকে মাইনাস, এখানে -21,557.76 টাকা বসাইছি। আর এখানে উচ্চ বাট্টার হার ছিল 10%, নিম্ন বাট্টার হার ছিল 5%। তো আমরা সিস্টেম অনুযায়ী এখানে কি করব, পরবর্তী লাইনে মাইনাসে মাইনাসে প্লাস করব, প্লাস করে পরবর্তীতে এই দুটোটা যোগ করে আমরা 75,878 টাকা পাই। তো এখানে 10 থেকে 5 গেলে 5% পাই। এবার 75,000 টাকাকে আমরা 54,320.37 টাকা দিয়ে আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে আমরা এটা পেয়ে যাই 0.05
7 1 5 8 8 9 6 7 7 একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, যেহেতু এখানে গুণ চিহ্ন আছে সেজন্য আমরা যোগ করার জন্য এখানে আমাদের একটা ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট ইউজ করতে হবে। যোগ করে আমরা যখন এটার সাথে এটা যোগ করলাম তখন 0.765889677 ইন্টু 0.05 এটা দিয়ে গুণ করার পর আমরা সরাসরি 100 দ্বারা গুণ করব, আমরা পেয়ে যাচ্ছি লাস্টে 3.83%। সুতরাং প্রকল্পটির আন্তঃআয়ের হার 383%। এভাবে একটা অঙ্কের মধ্যে আমরা আয়ের হার বের করতে পারবো, তারপরে আমরা এনপিভি বের করতে পারবো, এরপরে হচ্ছে আমরা গড় মুনাফার হার বের করতে পারবো, এরপরে হচ্ছে আমরা পরিশোধকাল বের করতে পারবো। তবে সবার আগে আমাদের বের করতে হবে, আমাদের একটু দেখতে হবে যে আমাদের অঙ্কের মধ্যে টেবল করতে হবে কিনা এবং টেবলটা কত কলাম বিশিষ্ট হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আমি আবারও বলতেছি, কারণ আমাদের অঙ্কটা ছিল কর পূর্ববর্তী নগদ প্রবাহ। কর পূর্ববর্তী নগদ প্রবাহ ছিল, এখানে করের হার ছিল, এখন মূলধন ব্যয় ছিল। তো যেহেতু আমাদের করের হার আছে সেজন্য আমাদের ট্যাক্স কেটে নিতে হবে। ট্যাক্স কেটে নেওয়ার জন্য আমাদের এখানে এই অবশ্যই বের করতে হবে। অবশ্যই বের করার জন্য আমাদের সূত্র বসাতে হবে, প্রাথমিক বিনিয়োগ ভগ্নাংশের মূল্য, এটা অবশ্যই বের করার পর আমাদের যেহেতু পিবিপি পর্যন্ত করতে হবে সেজন্য এখানে 8 কলাম বিশিষ্ট আমাদেরকে একটা টেবল করতে হবে। আমি আবারও কলাম কয়টা করতে হবে, 6 কলাম করতে হবে যদি আইআরআর বের করতে হয়, 7 কলাম করতে হবে যদি এনপিভি বের করতে হয়, 8 কলাম করতে হবে যদি পিবিপি বের করতে হয়। পিবিপি বের করব আর 8ম নম্বর যেগুলো আমরা টাকা পাবো সেই কলামের টাকা দিয়ে আমরা পিবিপি বের করব। এরপরে আমরা এনপিভি বের করব 7 নম্বর কলামের টাকাগুলো দিয়ে এবং গড় মুনাফার হার বের করব 6 নম্বর কলামের টাকাগুলো দিয়ে। এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে একটা অঙ্ক থেকে আমরা বিভিন্ন ধরনের অঙ্কগুলো করতে পারি। তো আশা করছি মোটামুটি আইআরআরটা কিছুটা আয়ত্তে চলে আসছে। বেশি বেশি প্র্যাকটিস করবা, অঙ্কগুলো যেগুলো দিছি এগুলো একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আশা করি তোমরা এগুলো আসলে প্র্যাকটিসের উপর নির্ভর, যতই প্র্যাকটিস করবা চর্চা করবা অঙ্কগুলো কিন্তু ততই বুঝতে পারবা। সেজন্য অঙ্কগুলো এই চ্যাপ্টারটা খুবই জটিল। আমরা এনপিভি, এআরআর, পিবিপি সবগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো সূত্রের মাধ্যমে করার চেষ্টা করছি। আশা করি বাড়িতে বসে বসে তোমরা একটু চেষ্টা করবা এবং আমি তোমাদেরকে এক্সারসাইজ শীট করার জন্য কয়েকটা অঙ্ক দিয়ে তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে একটা বাড়ির কাজের মতো তোমাদেরকে একটা আমি বাড়ির কাজ দিব, ওই সবগুলো অঙ্ক করার জন্য তোমরা একটু চেষ্টা করবা। তো এতক্ষণ পর্যন্ত আজকের লেকচারটি, আজকের ক্লাসটি, অনলাইন ক্লাসটি ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।